আমি যে সাবজেক্টের কথা বলতেছিলাম বাংলাদেশের কর বিধি, এই সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। যারা জয়েন হয়েছে হোক, আর যারা হচ্ছে তারা হতে থাকুক, সমস্যা নেই। তো ভাই দেখো ওই আমাদের অ্যাকাউন্টিং দেখতেছি ভাই। আমাদের মোট অধ্যায় রয়েছে 10টি। কয়টা অধ্যায় রয়েছে? 10টি অধ্যায় রয়েছে। এই সাবজেক্টের এই 10টা অধ্যায় করতে হবে। 1 নম্বর অধ্যায় রয়েছে ভাই কি বেতন। ভাই ভাই কি ম্যানেজমেন্ট নাকি অ্যাকাউন্টিং? সবই জানতে পারবা, একটু ওয়েট ভাই করো। বলছিলাম তো মোট অধ্যায় রয়েছে 10টা। আমাদের যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এর অধ্যায় রয়েছে 10টি। 10টা অধ্যায়ের কি কি অধ্যায়গুলো আমাদের রয়েছে সেগুলো এখন দেখতে হবে। দেখো 1 নম্বর অধ্যায় রয়েছে বেতন খাতে আয়, ধারা হয়েছে 21। সিকিউরিটি সুদ খাতে আয়, ধারা রয়েছে 22-23। গৃহ সম্পত্তি খাতে আয়, ধারা রয়েছে 24-25। কৃষি খাতে আয়ের ধারা রয়েছে 26-27। ব্যবসায় ও পেশা খাতে আয়, ধারা রয়েছে 28-29। অন্যান্য উৎস খাতে আয়ের ধারা রয়েছে 33-34। অংশীদারি ফার্মের আয়ের ধারা রয়েছে 43-3। কোম্পানি আয়ের ধারা রয়েছে। এরপর দেখো 9 নম্বর যে অধ্যায় সেটা হচ্ছে মূল্য সংযোজন কর নির্ণয়, এবং 10 নম্বর যে অধ্যায়টা সেটা হচ্ছে একক ব্যক্তির কর নির্ণয়। এই 10টা অধ্যায় আমাদের জানতে হবে। তাহলে আবার দেখো আমরা দেখতেছি, প্রথম অধ্যায় রয়েছে বেতন খাতে আয়, দ্বিতীয়টা রয়েছে সিকিউরিটি সুদ খাতে আয়, তৃতীয়টা রয়েছে গৃহ সম্পত্তি খাতে আয়, চতুর্থ যে অধ্যায়টা রয়েছে কৃষি খাতে আয়, পঞ্চম অধ্যায় হচ্ছে ব্যবসায়ী পেশা খাতে আয় ধারা, ষষ্ঠ রয়েছে অন্যান্য উৎস খাতে আয়, সপ্তম হচ্ছে অংশীদারি ফার্মের আয়, অষ্টম হচ্ছে কোম্পানির আয়, আর নবম যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে মূল্য সংযোজন কর নির্ণয়, আর দশম অধ্যায়টা রয়েছে একক ব্যক্তির কর। এই 10টা অধ্যায় আমাদের ম্যাথ। এছাড়া থিওরির জন্য আরো অনেক অধ্যায় রয়েছে, অতগুলো অধ্যায় আমাদের ফলো করার দরকার নেই। জাস্ট যে কয়টা অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ সেই কয়টা অধ্যায়ের নাম আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো অধ্যায়গুলো তোমরা লিখে নিতে পারো। অধ্যায়গুলো লিখলে তোমাদের ক্ষেত্রে সুবিধা, কারণ অধ্যায়ের পাশে দেখো ধারা দেওয়া আছে, যে কত ধারা রয়েছে কি রয়েছে। এই ধারাগুলো আসলে খুবই জরুরি দরকার। ভাইয়া, ওই যে হুম। আমরা যখন কোচিং এ ক্লাস করছিলাম তখন তো ওই যে শঙ্কর দা আর কি আমাদের ওই অধ্যায় নাম লিখে দিছিল, ঠিক আছে? তা আপনি ওকে। যেখানে লিখছেন না একক ব্যক্তির বীমা, সেইখানে তো উনি তো এই নামটা কোথাও লেখেনি। উনি একটা লিখছিল, সেটা হচ্ছে মূলধনী লাভ খাতে 32। আচ্ছা, মূলধনী লাভ খাতে আয়ের ভিতরে যে অধ্যায়টা করা লাগবে সেই অধ্যায়টার নাম হচ্ছে একক ব্যক্তির কর দায়। মূলধনী লাভ খাতে আয়ের ভিতরে বহুত অধ্যায় রয়েছে, ওর ভিতর থেকে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে একক ব্যক্তির কর দায়। ঠিক আছে? তো যেহেতু আচ্ছা, ঠিক অধ্যায়গুলোর আছে। নাম লেখা রয়েছে সেহেতু আর লেখার প্রয়োজন নেই, আমরা সরাসরি আলোচনায় চলে যাব অধ্যায় ভিত্তিক। আমরা আজকের নতুন একটা অধ্যায় করব যেটা কোচিং এ আগে করানো হয়নি। অধ্যায়টা হচ্ছে 6 নম্বর অধ্যায়, অন্যান্য উৎস খাতে আয় ধারা। দেখো তার আগে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের এই যে 10টা অধ্যায়ের পাশে দেখছো ধারাগুলো দেওয়া রয়েছে 21, 22, 23, 24, 25, 26, 27 এরকম যে ধারাগুলো দেওয়া রয়েছে, এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পরীক্ষার হলে পার্ট এ মানে ক বিভাগের কিছু প্রশ্ন আসে 1 মার্কের জন্য। ওই 1 মার্কের এখান থেকে থাকতে পারে। যেমন কোশ্চেন হতে পারে যে বেতন খাতে আয়ের ধারা কত, তখন আমাদের লিখতে হবে কত, 21। এরপরে আমাদের কোশ্চেন হতে পারে যে গৃহ সম্পত্তি খাতে ধারা কত, তাহলে গৃহ সম্পত্তি খাতে ধারা আছে 24, 25। এরকম যে ধারাগুলো আমাদের এখানে রয়েছে সেই ধারাগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো প্রত্যেকটা অধ্যায়ের পাশে আমি ধারাগুলো লিখে দিয়েছি। যেহেতু তোমাদের অধ্যায়গুলো আলোচনা করা আছে সেহেতু আমি সরাসরি এখন চলে যাব আমাদের বিস্তারিত যেখানে যে অধ্যায়টা আজকে করতে চাচ্ছি। দেখো আজকে আমি যে অধ্যায়টা করতে চাচ্ছি সেই অধ্যায়টার নাম হচ্ছে অন্যান্য উৎস খাতে আয়। ঠিক আছে? এই অন্যান্য উৎস খাতে আয়, এই অধ্যায়ের কিছু আলোচনা আমাদের না করলে নয়, সে আলোচনাগুলো এখন আমরা করব। দেখো
আজ আমরা অন্যান্য উৎস খাত সম্পর্কে জানবো। এই অন্যান্য উৎস খাত সম্পর্কে কি জানতে হয়, কি কি লাগবে সবকিছু এখন দেখব। দেখো, এই অন্যান্য উৎস খাত আমরা দেখে আসছি এর ধারা কত 33-34। আমরা দেখে আসছি যে অন্যান্য উৎস খাতের ধারা কত, এই যে 33-34। তাহলে এই ধারাটা মুখস্থ রাখতে বলেছি কারণ পরীক্ষার হলে ক বিভাগের জন্য আসতে পারে। তো অন্যান্য উৎস খাত সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে অন্যান্য উৎস খাত কাকে বলে। অন্যান্য উৎস খাতের অঙ্কগুলো করার আগে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে অন্যান্য উৎস খাত কাকে বলে। এই যদি আমরা জানতে পারি যে অন্যান্য উৎস খাত কাকে বলে, তাহলে আমরা খুব সহজে জেনে যাব যে আসলে এর ভিতরে কি কি অঙ্ক আসতে পারে। দেখো, অন্যান্য উৎস খাতের সংজ্ঞার ভিতরেই দেওয়া রয়েছে যে আসলে এখানে কি কি অঙ্ক আসবে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা আমি নিচে দিয়ে দিয়েছি। দেখো, এই যে 1984 সালের আয়কর অধ্যাদেশের 20 ধারায় উল্লেখিত খাতসমূহের মধ্যে সর্বশেষ খাত, দেখছো, বলছে 1984 সালের আয়কর অধ্যাদেশের 20 ধারায় উল্লেখিত খাতসমূহের মধ্যে সর্বশেষ খাতের আয়কে অন্যান্য উৎস খাতে আয় বলে। যেমন যে সমস্ত আয়, দেখো খাত বলে, করদাতা যে সমস্ত আয় গৃহ, সিকিউরিটি, কৃষি, ব্যবসায়ী খাতের মধ্যে অন্তর্ভুক্ত হয় না তাকে অন্যান্য উৎস খাতে আয় বলে। ঠিক আছে, তাহলে এই উৎস খাতের আয়ের সংজ্ঞা, এটা হবে বেতন। তো দেখো সংজ্ঞাটা আবারও বলি যে 1984 সালের আয়কর অধ্যাদেশের 20 ধারায় উল্লেখিত খাতসমূহের মধ্যে সর্বশেষ খাতের আয়কে অন্যান্য উৎস খাতে আয় বলে। করদাতা যে সমস্ত আয় বেতন, গৃহ, সিকিউরিটি, কৃষি, ব্যবসায় খাতের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তাকে অন্যান্য উৎস খাতে আয় বলে। করণীয় কি কি করতে হবে আমাদের এখানে, এই অধ্যায়ে কি কি করতে বলতে পারে। দেখো, এই অধ্যায়ে করণীয় থাকবে দুইটি। নাম্বার 1, অন্যান্য উৎস খাতে করযোগ্য মোট আয় নির্ণয় করো। নাম্বার 2, কর দায় নির্ণয় করো। তাহলে মোট করণীয় থাকবে দুইটি, একটা হচ্ছে অন্যান্য উৎস খাতে করযোগ্য মোট আয় নির্ণয় করো, আর একটা হচ্ছে কর দায় নির্ণয় করো। এইখানে ভাই এই কালো খানাটা রয়েছে কেন, এটাকে পরের গ্রুপে। ওকে, তো দেখো যেটা বলতেছিলাম যে অন্যান্য উৎস খাতে করযোগ্য মোট আয় নির্ণয় করো। করণীয়ের ভিতরে 1 নম্বর থাকবে অন্যান্য উৎস খাতে করযোগ্য মোট আয় নির্ণয় করো, আর 2 নম্বর থাকবে কর দায় নির্ণয় করো। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আমাদের এই অধ্যায় থেকে পার্ট সিতে একটা কোশ্চেন থাকবে। তোমরা যেহেতু ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ো, বেছে বেছে 10টা অধ্যায় থেকে কিছু অধ্যায় করাই দিব যেখান থেকে কম্পালসারি কোশ্চেন থাকবে। এই কোশ্চেনের ভিতরে এই অন্যান্য উৎস খাত থেকে কম্পালসারি 10 মার্কের একটা কোশ্চেন প্রতি বছরে নেই, এবছরও থাকবে। তো দেখো, অন্যান্য উৎস খাতে মোট আয় নির্ণয় করো 1 নম্বর। 2 নম্বর রিকোয়ারমেন্টসে কর দায় নির্ণয় করো। তো আমরা একটা রিকোয়ারমেন্ট ধরে শিখবো। আমরা আজকে শিখবো যে অন্যান্য উৎস খাতে কিভাবে করযোগ্য মোট আয় নির্ণয় করতে হয়। আমরা আজকে এটাই শিখবো যে অন্যান্য উৎস খাতে কিভাবে করযোগ্য মোট আয় নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নের চেনার উপায় দেওয়া আছে যে কিভাবে চিনতে হবে। যে অঙ্ক সবই পারি, কিন্তু পরীক্ষার হলে যে দেখতেছি যে কি হচ্ছে, কোন অধ্যায়ের অঙ্ক এইটা আমি বুঝতে পারতেছি না। এই সমস্যাটা ট্যাক্সের সাবজেক্টে থাকবে না, অন্যান্য সাবজেক্ট ফিনান্স বলো আর ওই আদার্স যেসব সাবজেক্ট তোমাদের আছে ওইসব সাবজেক্টে প্রশ্ন চেনা নিয়ে একটু প্রবলেম হয়, কিন্তু ট্যাক্সে এরকম কোনো সমস্যা থাকবে না যে অঙ্ক চিনতে পারতেছে না। দেখো এখানে চেনার উপায় আমি লিখে দিয়েছি যে প্রশ্নে সরাসরি অন্যান্য উৎস খাতের কথা উল্লেখ থাকবে। কারণ আমরা করণীয়, যে করণীয়টা দেখছি, এই করণীয়তে দেখেছি যে কিভাবে রিকোয়ারমেন্ট চাইবে যে অন্যান্য উৎস খাতে করযোগ্য মোট আয় নির্ণয় করো। তাহলে দেখো রিকোয়ারমেন্টটি শুরুতেই বলে দিছে আসলে কোন খাতের অঙ্ক, তাহলে কি আর কনফিউশন থাকবে যে আসলে কোন অধ্যায়। যেহেতু অন্যান্য উৎস খাত প্রথমে বলা রয়েছে, সেই জন্য আমরা সরাসরি অন্যান্য উৎস খাতের নিয়ম ধরে করে দিব। তো এখন
আমরা প্রশ্ন চেনার উপায়ও জেনে নিলাম যে প্রশ্নে সরাসরি কি বলা থাকবে, অন্যান্য উৎস খাতের কথা উল্লেখ থাকবে। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের সূত্রের দিকে যেতে হবে। অঙ্ক করতে হলে তো সূত্র লাগবে। সূত্র ছাড়া কখনো কি কেউ অঙ্ক করতে পেরেছো এ পর্যন্ত? সম্ভব নয়। আর সূত্র প্রত্যেকটা ম্যাথমেটিকের জন্যই প্রয়োজন, ফিনান্স, সে অ্যাকাউন্টিং, ম্যাথ, যাই হোক না কেন, ট্যাক্স, সবার জন্যই সূত্র প্রয়োজন। আচ্ছা, আমি সূত্রে যাব তার আগে কি এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমি কিন্তু সূত্রে চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে যে অঙ্ক চেনার উপায়টা নিয়ে কিংবা সংজ্ঞাগুলো নিয়ে? না ভাই, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, সূত্রে চলে যাচ্ছি। এত লেট হচ্ছে। ওকে, তাহলে আমরা সরাসরি সূত্রে চলে যাব। আমাদের আজকের অন্যান্য উৎসখাতের সূত্রগুলো দেখার কথা। তো দেখো, আমরা অন্যান্য উৎসখাতে চলে যাচ্ছি। ওকে, ওকে, দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখো, সুন্দর করে দেওয়া আছে অন্যান্য উৎস খাত। এই যে অন্যান্য উৎস খাতে আয় ধারা 33-34 সূত্র, এখান থেকে শুরু হবে সূত্রগুলো। আসলে কি কি সূত্র লাগবে সবকিছু আজকে শিখিয়ে দিব। সুন্দর করে খাতায় নোট করে লাগবে, যেটা নোট করতে বলবো। তো দেখো, সূত্র শুরুর আগে আমরা একটু ছক সম্পর্কে বিবরণটা জেনে নিই। আমাদের এই যে ছকটা রয়েছে, এটা হচ্ছে আয়ের বিবরণ। এখানে কি কি আয়গুলো সব এই ছকে বসাবো। এরপর রয়েছে টাকা, তারপরে রয়েছে টাকা। এখানে 2টা টাকার ঘর দিয়েও অঙ্কটা করা যায়, 3টা টাকার ঘর দিয়েও অঙ্কটা করা যায়। তো সবসময় চেষ্টা করব 3টা টাকার ঘর দিয়ে অঙ্কটা করার জন্য। যেহেতু সূত্র, সেহেতু এখানে 2টা টাকার ঘর দিয়েছি, আর যখন অঙ্ক করব তখন 3টা কলাম নেব। তো দেখো, আমাদের এই অঙ্কের প্রথমে হেডলাইনের ভিতরে বলা ছিল যে অন্যান্য উৎস খাতে আয়, মানে অন্যান্য উৎস। সেই অন্যান্য উৎস কি কি সেগুলো আমি বলেও দিয়েছি যে বেতন। দেখো, এখানে বলে দিয়েছি সংজ্ঞার ভিতরে, এই জন্য বলেছিলাম সংজ্ঞাটা ভালো করে দেখতে হবে। বেতন, গৃহ, সিকিউরিটি, কৃষি, আয়ের এই খাতগুলো বাদে আর যদি কোনো আয় থাকে, ঠিক আছে, আয়ের এই খাতগুলো বাদে আর যদি কোনো আয় থাকে, কৃষি, ব্যবসা, এই খাতগুলো বাদে যদি আর কোনো আয় থাকে, সেটা অন্যান্য উৎস খাতে যাবে। যদি বেতন খাতের কোনো এন্ট্রি থাকে, সেটা আর অন্যান্য উৎস খাতে আসবে না। গৃহর যদি কোনো এন্ট্রি থাকে, সেটা আর অন্যান্য উৎস খাতে আসবে না। সিকিউরিটির কোনো এন্ট্রি, সেটা অন্যান্য উৎস খাতে আর আসবে না। এভাবে কৃষি, ব্যবসা, কোনো কিছুর এন্ট্রি আর এখানে আসবে না। কথা কি বোঝা গেল? তাহলে আমরা যেটা করতেছিলাম সেখানে এখন ফিরে যাই সূত্রে। তো সূত্রটা কোথায় ছিল? এই যে যে অন্যান্য উৎস খাতে কি ভাই কি ওই সূত্র লাগবে। জি, বলো। ভাই অন্যান্য খাতগুলো যদি আরেকবার বলতেন। আচ্ছা, অন্যান্য খাতগুলো দেখো, এখানে এটা ভালো করে লক্ষ্য করো। অন্যান্য উৎস খাতে আয় ধারা 33-34, এটা দেখতে পেয়েছো? দেখো, এর উপরে কি জি কি ভাই। খাত এর উপরে কি কি খাত রয়েছে? বেতন খাত রয়েছে, সিকিউরিটি সুদ খাত রয়েছে, গৃহ সম্পত্তি খাতে আয় রয়েছে, কৃষি খাত রয়েছে, ব্যবসায় পেশা খাত রয়েছে। কথা ছিল এখানে যে অন্যান্য উৎস খাতের ভিতরে আসলে কি কি এন্ট্রি যাবে, কাকে অন্যান্য উৎস খাত বলে। তাহলে প্রশ্নটার আমি যখন সংজ্ঞা পড়াইছি তখন বলে দিয়েছি যে বেতন খাত, সিকিউরিটি খাত, গৃহ খাত, কৃষি খাত এবং ব্যবসায়ী খাত বাদে, মানে এই যে এন্ট্রি গুলা, এই ব্যবসায় খাতে যে কি কি বসে, কৃষি খাতে কি কি বসে, কৃষিতে সব কৃষি রিলেটেড এন্ট্রি, গৃহতে বাড়ি ঘর নিয়ে আলোচনা, সিকিউরিটিতে শেয়ার বাজার নিয়ে আলোচনা, বেতন খাতে একজন কর্মচারীর নিয়ে আলোচনা। এইগুলো বাদে আর যদি কোনো আয় থেকে থাকে, সেই আয়গুলো এই অন্যান্য উৎস খাতের ভিতরে বলবে। এখন সেই আয়গুলো কি কি তা এখন ব্যাখ্যা করবো। যে আসলে অন্যান্য উৎস খাতে
কি কি এন্ট্রি গুলো বসবে তার ব্যাখ্যাটা এখন আমি দিব। দেখো, তার ব্যাখ্যা দেওয়ার জন্য এই যে চলে আসছে সূত্র, যেটা বলতেছিলাম সেই সূত্রটা এখানে চলে আসছে। সূত্রে যাওয়ার আগে একটু মৌলিক একটা কথা বলতে চাই, যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কথাটা হচ্ছে এটাই যে আমরা সবাই জানি যে অঙ্ক কখনো মুখস্থ করা যায় না। আমরা সবাই সেটা জানি যে অঙ্ক কখনোই মুখস্থ করা যায় না, কিন্তু অঙ্কের যে রুলস গুলা আছে, অঙ্কের যে সূত্রগুলো আছে, এইগুলা কিন্তু অলওয়েজ মুখস্থ করতে হয়। ছোটবেলা থেকেই পাটিগণিত করে আসতেছো, বীজগণিত করতেছো, বড় হয়ে ফিনান্স করেছো, আরো আদার সাবজেক্ট করেছো, সবই সূত্র মুখস্থ করেছো। সূত্র ছাড়া কিন্তু কিছুই করতে পারোনি। অঙ্ক মুখস্থ করতে বললে তাকে আমরা বলি অঙ্ক কি এবার মুখস্থ করা যায়? অঙ্ক তো বোঝার জিনিস। ঠিক ট্যাক্সের ক্ষেত্রে সেই জিনিসটা অ্যাপ্লাই করব, যে অঙ্ক বোঝার জিনিস কিন্তু মুখস্থটা আগে করতে হবে। এখানে একটু মেধা শক্তিটাকে কাজে লাগাতে হবে। কেমন করে কাজে লাগাতে হবে? দেখো, এখানে সব ফরম্যাট বলে দেওয়া থাকবে, যে কে কোথায় বসবে, কার জন্য কোন চেয়ারটা নির্ধারিত, সভাপতি কোন চেয়ারে বসবে, সেক্রেটারি কোন চেয়ারে বসবে, বলে দেওয়া আছে যে মঞ্চে ওঠার পর সভাপতি কোন চেয়ারে বসবে, সেক্রেটারি কোন চেয়ারে বসবে, সবকিছু নির্ধারণ করা আছে। তাহলে এটা নিয়ে আর কোনো আফসোস আমাদের থাকবে না। এই জন্য যেটা বলতে চাচ্ছিলাম, প্রধানত আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ বিদ্যা কাজে লাগাতে হবে। এই ট্যাক্সে যে যত বেশি মুখস্থ করতে পারবে তার তত দ্রুতই অঙ্ক কমপ্লিট হবে। ট্যাক্সে যে যত বেশি মুখস্থ বিদ্যাটা অ্যাপ্লাই করতে পারবে সে তত দ্রুতই এই অঙ্কটা কমপ্লিট করতে হবে। কারণ এই সাবজেক্টটা ফিনান্সের মতো ইংলিশ ভার্সন না, এই সাবজেক্টটা ম্যাথের মতো ইংলিশ ভার্সন না। দেখো, এখানে যে অক্ষরগুলো লেখা আছে সব কিন্তু বাংলা, এখানে কোনো ইংলিশ ওয়ার্ড কিন্তু আমি ইউজ করতে পারি নাই। টাকা বলো, যাই বলো, সব কিন্তু কিসে লিখেছি? সব বাংলায় লিখেছি, কারণ সাবজেক্ট দেশের কর বিধি। 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে যে ভাষা অর্জন করেছে সেই ভাষাটা এই ট্যাক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে পাঠ্য বইয়ে। অনার্স লাইফে এসে ম্যাক্সিমাম সাবজেক্টে ইংলিশ অক্ষর পড়তে পড়তে, ইংলিশ অঙ্ক করতে করতে আমরা অভ্যস্ত, আর এখানে এসে আমাদের বাংলা ভাষণে সবকিছুই করতে হবে। এজন্য প্রথম কথা ছিল মুখস্থ বিদ্যাটা কাজে লাগাতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে কোনো ধরনের ইংলিশ ওয়ার্ড ইউজ করা যাবে না। সামান্য পরিমাণ ইংলিশ ওয়ার্ড ইউজ করলে অঙ্কের মার্কটা তোমার 0 চলে আসবে। সবাই বলতে পারে যে ভাইয়া আমাদের তো অঙ্কে কখনো 0 দেয় না, ছক কাটলে মার্ক। কিন্তু ছক কাটলেই যে মার্ক হবে, মার্কের ভিতরে তুমি যদি ভুল করে আসো, ছকের ভিতরে যদি ভুল করে আসো, মার্ক তোমার কাছে আরো পাইতে পারে, নেক্সট টাইম কেটে নিতে পারে। সেরকম একটা পলিসি তৈরি হবে। কারণ আমাদের লিখতে হবে সম্পূর্ণ বাংলায়, ইউজ করা যাবে না। মূল কথা এটা। আর কথাটা হচ্ছে মুখস্থ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি, দেখো, আয়ের বিবরণ। তার আগে চলে আসছি করদাতার নাম। ছকটা কিভাবে সাজাবো? করদাতার নাম, ঠিকানা, আবাসিক মর্যাদা, আয় বর্ষ, কর বর্ষ আর টিআইএন। এই হচ্ছে আমাদের ছকের উপরের হেডিং। যাই হোক, ওই হেডিং অঙ্ক করানোর সময় বিস্তারিত আরো ক্লিয়ার করব। শুধু এখন সূত্রগুলো দেখি। অন্যান্য উৎস খাতে আয় ধারা 33-34, 1 নম্বর যে সূত্রটা রয়েছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে মিউট অন করে। তো দেখো, 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পাবলিক লাভ্যাংশ হতে আয় বা পাবলিক লিমিটেড কোম্পানি হতে প্রাপ্ত লাভ্যাংশ। এটুকু এখানে লেখা রয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানি হতে প্রাপ্ত লাভ্যাংশ। এখানে কি রয়েছে? পাবলিক লিমিটেড কোম্পানি হতে প্রাপ্ত লাভ্যাংশ। দেখো, কোম্পানির লাভ্যাংশ সেটা আবার পাবলিক হতে হবে। কেমন পাবলিক হতে হবে? আমাদের দেশে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। আমরা জানি প্রাইভেট কোম্পানি তার ভিতরে অন্যতম, যৌথ মূলধনী কোম্পানি রয়েছে, তারপরে হচ্ছে সরকারি কোম্পানি রয়েছে, বিধিবদ্ধ কোম্পানি রয়েছে, এরকম অনেক অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে। এতগুলো কোম্পানির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড। সদস্য সংখ্যা কোনো লিমিটেড নেই, যতগুলো শেয়ার ততগুলো সদস্য। এই কোম্পানির লাভ্যাংশ যদি আমাদের এই অঙ্কে দেওয়া থাকে তাহলে সেটাকে 10/9 দ্বারা মোটাঙ্কিত করতে হবে। এই মোটাঙ্কিতটা কি সেটা আমাদের একটু জানতে হবে। মোটাঙ্কিত মানে হচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধি করা। মোটাঙ্কিত মানে বৃদ্ধি করা। 1 টাকা থাকলে 5 টাকা, 5 টাকা থাকলে 10 টাকা, এরকম ভাবে বেশি বেশি করতে হয়।
তো যাই হোক সেগুলোও আলোচনা হবে। আগে দেখি কি কি এখানে এন্ট্রি গুলো অন্তর্ভুক্ত হবে। প্রথমে যে এন্ট্রিটা অন্তর্ভুক্ত হবে সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির লাভ্যাংশ। এখানে সম্পূর্ণই মুখস্থ করতে হবে। প্রথমেই বলে দিয়েছি যে মুখস্থ বিদ্যা এখানে অ্যাপ্লাই করতে হবে, সম্পূর্ণই মুখস্থ রাখতে হবে। অঙ্কের ভিতরে ঠিক এভাবেই লেখা থাকবে যে পাবলিক লিমিটেড কোম্পানির লাভ্যাংশ এত টাকা। সেই টাকাটাকে আমরা 10/9 দ্বারা মোটাঙ্কিত করব। কত দ্বারা মোটাঙ্কিত করব? 10/9 দ্বারা মোটাঙ্কিত করে যে টাকাটা হবে সেটা আমরা এই বসাবো। বসানোর পর দেখো এখানে সুন্দর করে লেখা রয়েছে বাদ অকার্যধার্য সীমা 25,000 টাকা। অকার্যধার্য সীমা 25,000। এই 25,000 পরীক্ষার হলে সারা প্রশ্ন খুঁজলেও কোথাও লেখা পাবা না, এটা থাকবে তোমার ব্রেনটে। ওখান থেকে পরীক্ষার খাতায় প্রতিস্থাপন করতে হবে। তো যেটা আমি বলেছি যে পাবলিক লিমিটেড কোম্পানির লাভ্যাংশকে 10/9 দ্বারা মোটাঙ্কিত করব, সেখান থেকে মুখস্থ বাদ অকার্যধার্য সীমা 25,000 টাকা। তাহলে এই যে টাকাটা আমাদের স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে একটা অ্যামাউন্ট আসবে, ওই অ্যামাউন্ট থেকে 25,000 টাকা বাদ দিয়ে যেটা হবে সেটা আমরা কোথায় দিব? এই যে ঘরের ভিতরে সেকেন্ড কলামে বসাবো। ঠিক আছে, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির লাভ্যাংশ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে দ্বিতীয়ত চলে যাব। দেখো জি না। আচ্ছা, দ্বিতীয়ত চলে যাব খ নম্বরে। খ নম্বর দেখো রয়েছে মিউচুয়াল ফান্ড বা ইউনিটি লাভ্যাংশ। মিউচুয়াল ফান্ড বা ইউনিটির লাভ্যাংশ এক ধরনের কোম্পানি বলতে পারো, কোম্পানি টাইপের আর কি, যেমন জীবন বীমা টিমা রয়েছে এরকম কিছু একটা টাইপের এটা। তো এই মিউচুয়াল ফান্ড, তহবিল বা ইউনিটির লাভ্যাংশ যদি থাকে তাহলে সেটাকে আমরা ঠিকই পাবলিক লিমিটেড কোম্পানির মতোই 10/9 দ্বারা মোটাঙ্কিত করব। মুখস্থ অঙ্কের ভিতরে এই যা পড়াচ্ছি এখন এগুলো সরাসরি অঙ্কে থাকবে, পরীক্ষার হলেও এই এন্ট্রি গুলোই আসবে এবং সরাসরি এগুলোই লেখা থাকবে, সেম ভাবে লেখা থাকবে, সেম ভাবেই উল্লেখ থাকবে সবই। শুধুমাত্র এই যে 10/9, যে 25,000 এইগুলো থাকবে না, আর সবকিছুই থাকবে। তো দেখো মিউচুয়াল ফান্ড বা ইউনিটির লাভ্যাংশকে আমরা 10/9 দ্বারা মোটাঙ্কিত করে বাদ অকার্যধার্য সীমা, এর নিচেও দেখো দেওয়া রয়েছে বাদ অকার্যধার্য সীমা কত টাকা? 25,000 টাকা। ঠিক পাবলিক লিমিটেড কোম্পানি থেকে যে অকার্যধার্য 25,000 করেছিলাম, মিউচুয়াল ফান্ড থেকেও সেই অকার্যধার্য করবো কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা অকার্যধার্য মানে বাদ দেওয়া, বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা এখানে বসাবো। তাহলে যদি আমরা মুখস্থ বিদ্যা কাজে না লাগাই তাহলে পরীক্ষার হলে চিন্তা করবো এই যে 25,000 কোথা থেকে আসতেছে, প্রশ্নের ভিতরে তো কোথাও 25,000 লেখা নেই, পাশের জন 25,000 বসাচ্ছে, আমি কেন বসাবো, এরকম মাথায় প্রশ্ন চলে আসবে, তখন সবকিছু ওলটপালট হয়ে যাবে। এই জন্য এই যে 25,000 অকার্যধার্য সীমা কখন কখন করব? যখন পাবলিক কোম্পানির লাভ্যাংশ আসবে তখন 10/9 দ্বারা মোটাঙ্কিত করব, যখন মিউচুয়াল ফান্ড বা ইউনিটের লাভ্যাংশ আসবে তখন 10/9 দ্বারা মোটাঙ্কিত করব। মোটাঙ্কিত করে এদের থেকে কত টাকা করে বাদ দিব? সবসময় ফিক্সড বাদ অকার্যধার্য সীমা 25,000 টাকা। মিউচুয়াল থেকেও বাদ অকার্যধার্য সীমা 25,000 টাকা। এই এক দাগের ক খ কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, যেহেতু কোনো প্রশ্ন নাই আমরা গ নম্বরে চলে যাচ্ছি। দেখো গ নম্বরে দেখো রয়েছে প্রাইভেট কোম্পানির লাভ্যাংশ। আমি একটু আগেই কোম্পানির প্রকারভেদ মুখে মুখে বলে দিয়েছি যে আসলে বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। বাংলাদেশ কি, প্রতিটা কান্ট্রিতেই ইউনিভার্সাল, বিশ্বে প্রত্যেকটা জায়গায় কোম্পানি থাকলে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। যেমন কি কি কোম্পানি রয়েছে? প্রাইভেট রয়েছে, পাবলিক রয়েছে, যৌথ মূলধনের রয়েছে, তার বিবরণ দিয়ে দিলাম, অত কিছু যাবো না। এই যে প্রাইভেট কোম্পানির লাভ্যাংশ রয়েছে এটাকে আমরা 10/9 দ্বারা মোটাঙ্কিত করে সরাসরি সেকেন্ড কলামে দিয়ে দিব। প্রাইভেট কোম্পানির লাভ্যাংশকে আর আমরা কি করব? প্রাইভেট কোম্পানির লাভ্যাংশকে আর আমরা বাদ অকার্যধার্য 25,000 টাকা দিব না। এই যে প্রাইভেট কোম্পানির লাভ্যাংশ পাবলিক থেকে যে আমরা 25,000 টাকা বাদ দিয়েছি, প্রাইভেট কোম্পানি যখন করব তখন শুধুই 10/9 দ্বারা মোটাঙ্কিত করব, ওখান থেকে আর 25,000 টাকা আমরা বাদ দিব না। হ্যাঁ, এখান থেকে এই এই একের ক খ গ এই তিনটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আমরা এখন 2 নম্বরে চলে যাব। দেখো 2 নম্বরে কি বলছে, আমরা আর একটু পরে সেকেন্ড লিংক দেবো, সেকেন্ড লিংকে জয়েন করবা 10 মিনিট পরে। দেখো 2 নম্বরে রয়েছে স্থায়ী আমানতের সুদ, টিআইএন। পুরো লেখাটা ব্লক করে দিলাম। এবার দেখো
স্থায়ী আমানতের সুদ। স্থায়ী আমানত, এই আমানত মানে কি? জমা রাখা। আর বর্তমানে আমরা কোনো লোকের কাছে কি আর টাকা জমা রাখি? বর্তমানে আমরা টাকা জমা রাখি কোথায়? ব্যাংকে। আর ব্যাংকে 3 ভাবে টাকা জমা রেখে আসি। একটা চলতি হিসাবে জমা রেখে আসি, একটা স্থায়ী হিসাবে জমা রেখে আসি, আর একটা সঞ্চয়ী হিসাবে জমা রেখে আসি। আবারও বলতেছি যে বর্তমানে আমরা কোনো লোকের কাছে টাকা রাখতে বিশ্বাসী না। বর্তমানে আমরা টাকা জমা রাখি কোথায়? ব্যাংকে। আর ব্যাংকে কিভাবে টাকা জমা রাখি? 3টা হিসাবের মাধ্যমে টাকা জমা রাখি। চলতি হিসাবে টাকা জমা রাখি, স্থায়ী হিসাবে টাকা জমা রাখি, আর সঞ্চয় হিসাবে টাকা জমা রাখি। এখন এই যে 3টা হিসেবে টাকা জমা রাখি, এই টাকা জমা রাখার উপর সুদ হয়। এই জন্য বলছে যে স্থায়ী আমানতের উপর সুদ TIN থাকলে 10/9 দ্বারা মুদ্রাঙ্কিত করব, TIN না থাকলে 10/8.5 দ্বারা মুদ্রাঙ্কিত করব। কথা কি বোঝা গেছে? কি বলেছি? TIN-টা কি এটা একটু ব্যাখ্যা করি। TIN মানে হচ্ছে হিসাবের বই, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্সের যে হিসাবের বইটা আছে, ওই বইয়ের একটা নাম্বার থাকে। ওই নাম্বারটা যদি কেউ সংরক্ষণ করে তাহলে 10/9 দ্বারা মুদ্রাঙ্কিত করব। আর যদি সংরক্ষণ না করে তাহলে 10/8.5 দ্বারা মুদ্রাঙ্কিত করব। ভাই কিভাবে বুঝবো যে আসলে TIN সংরক্ষণ করতেছে কি করতেছে না? অঙ্কে সরাসরি বলে দিবে যে সে TIN সংরক্ষণ করে না, তাহলে সে TIN সংরক্ষণ করে না। আর সবসময় স্বাভাবিক। যদি কখনো অঙ্কে বলে দেয় যে সে TIN সংরক্ষণ করে না, তাহলে আমরা 10/8.5 দ্বারা মুদ্রাঙ্কিত করব। এছাড়া আর সব সময় 10/9। কথাটা আবারও রিপিট করি, যদি অঙ্কে কখনো বলে দেয় যে সে TIN সংরক্ষণ করে না, আবারও বলি যে TIN সংরক্ষণ করে না, সেক্ষেত্রে আমরা 10/8.5 ইউজ করব। এছাড়া বাদ বাকি সব ক্ষেত্রে আমরা 10/9 ইউজ করব। স্থায়ী শেষ মুদ্রাঙ্কিত করে আমরা সেকেন্ড কলামে দিয়ে দিব। 3 নম্বরে চলে আসবো আমরা। 3 নম্বরে দেখো বলছে ব্যাংক সঞ্চয়ী, একই কথা। ব্যাংক সঞ্চয় হিসাবে সুদ TIN থাকলে 10/9, TIN না থাকলে 10/8.5। সেম ভাবে 4 নম্বর ইসলামী ব্যাংকের মুনাফা। এই যে ইসলামী ব্যাংকের মুনাফাটা ব্লক করেছি, দেখো ইসলামী ব্যাংকের মুনাফা। আমরা এত সময় দেখলাম যে অন্যান্য ব্যাংক কোম্পানির লাভ্যাংশ দেখলাম, ব্যাংকের সুদ দেখলাম, স্থায়ী সুদ দেখলাম, সঞ্চয়ী সুদ দেখলাম, কিন্তু এখন এসে দেখতেছি ইসলামী ব্যাংক মুনাফা দিচ্ছে। এটা আমরা সবাই জানি যে ইসলামী ব্যাংক কখনোই সুদ গ্রহণ করে না, কোনো কাজেই তারা সুদ দেয় না, তারা কি দেয়? মুনাফা দেয়। মুনাফাটা শরিয়ত মতে বৈধ করে তারা মুনাফাটা দেয়। ও বিস্তারিত আলোচনায় পরে আসবো। তো ইসলামী ব্যাংকের মুনাফা এরকম সরাসরি অঙ্কে দেওয়া থাকবে। যদি ইসলামী ব্যাংকের মুনাফা দেওয়া থাকে তাহলে TIN আগের মতোই, TIN থাকলে 10/9, TIN না থাকলে 10/8.5 দ্বারা সেই টাকাটাকে মুদ্রাঙ্কিত করে সরাসরি সেকেন্ড কলামে দিব। 1, 2, 3 ও 4 নম্বর এন্ট্রি কোনো প্রবলেম আছে? তাপস কোনো সমস্যা এই 4টা এন্ট্রিতে? না ভাই, খুব ভালো বুঝেছি। 5 নম্বরে চলে আসো। এখন লক্ষ্য করো 5 নাম্বার। 5 নাম্বার এটা একটু খুব ভালো করে লক্ষ্য করতে হবে, আমাদের সূত্রের সাথে মেলাতে হবে। দেখো বলছে পুকুরের মৎস্য বিক্রয়, পাশে লেখা রয়েছে চাষাবাদের মাধ্যমে না হলে। কিসের মাধ্যমে? চাষাবাদের মাধ্যমে না হলে। আচ্ছা, যদি আমি মাছ চাষ করতাম তাহলে সেটা কৃষিকাজে চলে যেত, যে কথাটা আমরা এখানে দেখে এসেছি। এই যে কৃষিখাত, যে কথাটা আমরা সংজ্ঞার ভিতরে দেখে এসেছি। সংজ্ঞার ভিতরে কি দেখেছিলাম? যে বেতন খাত, গৃহ খাত, কৃষি খাত, এর ভিতরে যেগুলো থাকবে না সেইগুলো অন্যান্য। যদি মাছ চাষ করত তাহলে সেটা কৃষি খাতে যেত। আর মাছটা চাষ করা হচ্ছে না, এমনি পুকুর রয়েছে, ওখানে কিছু মাছ ছেড়ে দিয়েছি। পুকুর আমার কিছু পুকুর রয়েছে, পুকুরে কিছু মাছ ছেড়ে দিয়েছি, বছরে আমি খাই 2-1টা মাছ বিক্রি করি। এরকম যদি হয় তাহলে সেটা কি হবে? সরাসরি সেকেন্ড কলামে চলে যাবে। বোনাস কাঠ বিক্রয়, বনের কাঠ, এটাকে আর লাগানো লাগে? সুন্দরবন থেকে কাঠ কেটে এনে বিক্রি করলাম, তাহলে ওটা কি আমি ওখানে চাষ করেছিলাম? কখনোই চাষ করিনি, এজন্য সরাসরি সেকেন্ড কলাম। তাহলে বুঝতে হবে যে পুকুর মাছ চাষ, যদি বলে মাছ চাষে আয়, তখন কিন্তু আর আসবে না। যদি শুধু বলে পুকুরের মাছ বিক্রয়, নদীর মাছ বিক্রয়, খালের মাছ বিক্রয়, সেক্ষেত্রে সরাসরি সেকেন্ড কলাম। যদি বলে কাঠ বিক্রয়, দেখতে হবে কাঠটা কি চাষ করতেছে,
যদি বলে বোনাস কার্ড বিক্রেতা তাহলে আর দেখার দরকার নেই, সরাসরি সেকেন্ড কলাম, কারণ বনে কখনো কেউ চাষ করে না। নেক্সট 7 নম্বরটা দেখো, 7 নম্বর এন্ট্রিটা কি বলেছে? 7 নম্বর এন্ট্রিতে বলেছে যে রয়্যালিটি। ভাই 7 নম্বর আমার দেখতে পাচ্ছি না। 7 নম্বর দেখতে পাচ্ছ না? ওকে, দেখাচ্ছি। ওকে, দেখা যায় এবার? শিমুল দেখা যাচ্ছে? ভাই নেটে মনে হয় সমস্যা ভাই, দেখা যাচ্ছে না। আচ্ছা, তো দেখো 7 নম্বর যে এন্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে রয়্যালিটি প্রাপ্ত। আর সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওকে, 7 নম্বর যে এন্ট্রিটা রয়েছে দেখো রয়্যালিটি। এই যে রয়্যালিটি রয়েছে, প্রাপ্ত রয়্যালিটিকে 10/9 দ্বারা মুঠাঙ্কিত করতে হবে। রয়্যালিটি কে কত দ্বারা মুঠাঙ্কিত করতে হবে? 10/9 দ্বারা। এই রয়্যালিটির উপরে একটা ক্লাস আলাদাভাবে নেওয়া যায়, এত বড় লেকচার এই রয়্যালিটির উপর, তো অত বড় লেকচার আর দেওয়ার দরকার নেই। শুধু এটুকু জেনে রাখো আসলে রয়্যালিটিটা কি। রয়্যালিটিটা আসলে কি? রয়্যালিটি হচ্ছে এক ধরনের সম্পদ। কেমন সম্পদ? যে সম্পদকে স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এরকম সম্পদ। এরকম আবার কোনো সম্পদ আছে নাকি যে ধরা যায় না, ছোঁয়া যায় না? অবশ্যই আছে। যেমন সুনাম, ওটাকে আমরা ধরতে পারি, কিন্তু ওটা একটা সম্পদ। তারপরে যেমন রয়েছে গ্রন্থ সত্তা, বই লিখলাম, বই লিখে টাকা অর্জন করতেছি। বই তো আমি লিখলাম, কিন্তু ওই যে টাকাটা আসতেছে, সেই টাকাটা আমার অর্থ, সেই টাকাটা আমার সম্পদ। কিন্তু বই লিখে আবার কেমন ভাবে অর্থ উপার্জন করা যায়? বই তো আমি 1 কপি লিখি, 1 কপি লিখে দিয়ে দিই, বছরে প্রতি বছর টাকা পেতে থাকি। এই সম্পদগুলো হচ্ছে অস্পর্শনীয়, যে সম্পদগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, এইগুলোকে রয়্যালিটি বলে। তো দেখো এই রয়্যালিটিকে কত দ্বারা মুঠাঙ্কিত করতে হয়? 10/9 দ্বারা। সব সময় 10/9 দ্বারা মুঠাঙ্কিত করে সরাসরি সেকেন্ড কলামে দিতে হয়। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে 8 নম্বর। 8 নম্বরে রয়েছে ডিরেক্টর, ইংলিশ কথা, বাংলা কথা হচ্ছে পরিচালক। তাহলে ডিরেক্টর বা পরিচালক হিসেবে প্রাপ্ত ফিস। কেউ যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক হয়, যেমন আমাদের অনার্স কোচিং এর পরিচালক হতে পারে, তারপরে বড় বড় প্রতিষ্ঠানের পরিচালক হতে পারে, যেখানে কম্পিউটার ট্রেনিং করে ওর পরিচালক হতে পারে, আইটি ফার্মের পরিচালক, এছাড়াও শিক্ষক ট্রেনিং এর পরিচালক, বিভিন্ন ধরনের পরিচালক হতে পারে না? এই যে পরিচালক যারা রয়েছে, এদের যে টাকাটা দেওয়া হবে, ওই টাকাটা হিসাব করার সময় 10/9 দ্বারা মুঠাঙ্কিত করতে হবে। 10/9 দ্বারা মুঠাঙ্কিত করে সেটা সরাসরি কোথায় দিতে হবে? সেকেন্ড কলামে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে লটারি পুরস্কার। 9 নম্বর রয়েছে লটারি পুরস্কার। 10 নম্বর রয়েছে তাস ও শব্দ পূরণ প্রতিযোগিতা হতে আয়। 9 ও 10 এই দুইটা এন্ট্রি দেখো একটু ভিন্ন টাইপের। লটারি পেয়েছি, লটারিটা কি এমনি এমনি পেলাম? আয় হচ্ছে না, লটারি পেলাম, তাহলে আমি আয় করতেছি। যেহেতু আমার আয় হচ্ছে, এখানে বলেছি অন্যান্য উৎস খাত, যেভাবেই হোক আয় করলেই হচ্ছে। তাহলে অন্যান্য উৎস থেকে আয় হচ্ছে লটারি, প্রাইজ বন্ড। সেম ভাবে তাস খেলা, জুয়া, শব্দ পূরণ প্রতিযোগিতা, এক ধরনের খেলা এগুলো আর কি। এই খেলাগুলো সামাজিক ভাবে বৈধ না হলেও এ থেকে আয় করা যায়। তো ওকে, তো দেখো আবারও ফিরে আসলাম, শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাই ভাই শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। তো দেখো যেখান থেকে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করি। 9 ও 10 নম্বর এন্ট্রি, সবাই মিউট করো। 9 ও 10 নম্বর এন্ট্রি রয়েছে লটারি। আরে তো দেখো যেখানে ছিলাম, লটারি ও
পুরস্কার বা প্রাইজ বন্ডের পুরস্কার। 10 নম্বর হচ্ছে তাস জুয়া খেলা শব্দ পূরণ প্রতিযোগিতার পুরস্কার। সবগুলোই আয়, যেভাবে হোক এগুলো সব আয় হচ্ছে। যেহেতু আয় হচ্ছে সেহেতু এগুলো আমার কি করতে হবে, সরাসরি সেকেন্ড কলামে দিতে হবে, কারণ এখানে আর মোটাঙ্কিত করার কিছু নাই। লটারি, প্রাইজ বন্ড, তাস জুয়া শব্দ পূরণ, যেভাবে হোক আয় করলেই হবে। নেক্সট 11 নম্বর দেখো, এখান থেকে শুরু করব। 11 নম্বর দেখো, 11 নম্বর রয়েছে ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ। ডাকঘর, যেটাকে আমরা পোস্ট অফিস নামে ভালোভাবেই চিনবো। তো পোস্ট অফিস এটা হচ্ছে ইংলিশ অর্থ, বাংলা অর্থ হচ্ছে ডাকঘর। আর এই ডাকঘর সঞ্চয় হিসাব, বর্তমানে আমরা জানি যে ডাকঘর অনেক আধুনিক হয়েছে, এখানে টাকা জমা নেওয়া, টাকা জমা দেওয়া, বিভিন্ন ধরনের লেনদেন এখানে করা যায়। তো এই সঞ্চয় হিসাবে সুদ যদি থাকে, ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ, তাহলে সেটাকে আমরা 10/9 দ্বারা মোটাঙ্কিত করব। ঠিক সেম ভাবে 10/9 দ্বারা, এর আগে আমরা মোটাঙ্কিত করেছি রয়্যালিটিকে, ডিরেক্টর বা পরিচালককে। মোটাঙ্কিত মানে হচ্ছে বৃদ্ধি করা। তো ডাকঘর বা সঞ্চয় হিসাবে সুদকে আমরা মোটাঙ্কিত করে সরাসরি সেকেন্ড কলামে দিব। এরপর দেখো খেয়াঘাট, খাতা দেখার পারিশ্রমিক। এই যে খেয়াঘাট ইজারা থেকে আয়। খেয়াঘাট, কেউ কি চাষ করে, সিকিউরিটি ব্যবসা করে? কিছুই করে না। খেয়াঘাট কেউ ইজারা নেয়, নিয়ে চালায়, এটা একটা আয়। এবার খাতা দেখার পারিশ্রমিক, একজন টিচার কিছু খাতা দেখে দিল, তাকে তো সরকার কিছু টাকা দেয়, এটা তার এক্সট্রা ইনকাম, শিক্ষকতা ইনকাম না। যন্ত্রপাতি বা আসবাবপত্র ভাড়া, এটাও ইনকাম হতে পারে। খালি জায়গা ভাড়া, এটাও এক ধরনের ইনকাম। পরীক্ষার পর্যবেক্ষক বাবদ আয়, এটাও ইনকাম। পরীক্ষায় যে ডিউটি দেয় আমাদের যে স্যাররা, ওরা কি এমনি এমনি ডিউটি দেয়? ওদের বিপরীতে কিছু পারিশ্রমিক দিতে হয়, এজন্য ওটাকে আয় হিসেবে গণ্য করা হয়। খালি জায়গা ভাড়াটা কি? মনে করো আমার লঞ্চ ঘাটের পাশে একটা জমি রয়েছে, কোন এক লঞ্চ মালিক ওখানে লঞ্চ রাখবে, আমার জমির উপর লঞ্চ রাখবে, তাহলে কি করবে? কিছু টাকা তো অবশ্যই আমাকে দিবে। এরপরে মনে করো আমার একটা ফাঁকা জায়গা ফেলানো রয়েছে, ওখানে একটা লোক এসে বলল যে স্যার কি ভাইয়া দেখেন, আপনার যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা তো আপনি ইউজ করেন না, ওই জায়গাটার উপরে আমি কিছু জিনিসপত্র রাখবো, এই জন্য প্রতি মাসে হয়তো আপনাকে কিছু টাকা দিব। তাহলে খালি জায়গা ভাড়া দিয়ে আয় করতেছে। যন্ত্রপাতি, আমার কিছু এক্সট্রা টুলস থাকতে পারে যেগুলো আমি ভাড়া দিতে পারি, এরকম এইভাবে আয় হতে পারে। এগুলো সব সরাসরি কোথায় যাবে? সেকেন্ড কলামে যাবে। যেটা আমরা এখন জানবো যে অব্যাখ্যায়িত আয়। 17 নম্বর দেখো, অব্যাখ্যায়িত আয়টা কি? এই নামে আসলে পরীক্ষা তোমাদের প্রশ্নে কিছু থাকবে না। অব্যাখ্যায়িত আয় নামে প্রশ্নে কিছুই উল্লেখ থাকবে না, কিন্তু যেটা হবে যে এই আয়টা অবশ্যই প্রশ্নে থাকবে, খুঁজে বের করতে হবে। এটা নিয়ে একটু প্রেসার দেবে আমাদের, যে প্রশ্নে অব্যাখ্যায়িত আয় এরকম সরাসরি কিছুই থাকবে না। প্রশ্নে অব্যাখ্যায়িত আয় নামে সরাসরি কিছুই থাকবে না, কিন্তু অবশ্যই অবশ্যই ওই নামের কিছু জিনিস থাকবে যেগুলো খুঁজে আমাদের বের করতে হবে। তো অব্যাখ্যায়িত আয়ের সংজ্ঞাটা যদি আমি শুনি তাহলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। কিভাবে বুঝবো কোনটা অব্যাখ্যায়িত আয়? জাস্ট এটুকুই মনে রাখতে হবে যে যে আয়ের কোনো হিসাব দিতে পারবে না সে আয়টাকেই অব্যাখ্যায়িত আয় বলবে। যে আয়ের কোনো হিসাব দিতে পারবে না সে আয়কেই অব্যাখ্যায়িত আয় বলবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, মনে করো এই যে হিসাবগুলো, কি সাধারণ মানুষ করবে? না, এই হিসাবগুলো করবে হচ্ছে আয়কর কর্তৃপক্ষ। যারা আয়কর অফিসে চাকরি করবে তাদের এই হিসাবগুলো করতে হবে। দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করবে, ওখানে ট্যাক্সের অফিসার থাকবে, তারা এই হিসাবগুলো করবে। তো যখন কোনো ব্যক্তির কাছে হিসাব চাওয়া হয় তখন পাই টু পাই হিসাব নেওয়া হয়। মনে করো রহিম সাহেব একজন বড় ব্যবসায়ী, তো রহিম সাহেবের বাড়িতে আয়কর অফিসাররা গেছে হিসাব করতে। হিসাব করার জন্য রহিম সাহেবের বাসায় গিয়েছে, যে রহিম সাহেবের হিসাবগুলো সব নিচ্ছে, যে খেয়াঘাট থেকে কয় টাকা আয় করছেন, যন্ত্রপাতি থেকে কয় টাকা আয় করছেন, খাতা দেখে কয় টাকা আয় করছেন, ডাকঘর সুদ থেকে কত পেয়েছেন, এরকম সব হিসাবের বিবরণ নিচ্ছে। নিতে নিতে এসে দেখলো যে একটা হিসাব লেখা রয়েছে। কি লেখা রয়েছে? যে রহিম সাহেবের মেয়ের জন্য গহনা ক্রয় করছে 2 লাখ টাকা। রহিম সাহেব তার মেয়ের জন্য 2 লক্ষ টাকার গহনা ক্রয় করছে। কয় লক্ষ টাকার গহনা ক্রয় করছে? 2 লক্ষ টাকার গহনা ক্রয় করছে। তাহলে এখন আমাদের আয়কর কর্তৃপক্ষ ওখানেই কোশ্চেন মার্ক দিবে, যেমন আমি এখানে মার্ক করে রাখছি না, ঠিক আয়কর কর্তৃপক্ষ ওখানেই কোশ্চেন মার্ক দিবে যে রহিম সাহেব, আপনি আপনার মেয়ের জন্য 2 লক্ষ টাকার গহনা ক্রয় করছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কোশ্চেন মার্কটা হচ্ছে এটা, যে এই 2 লক্ষ টাকার যে গহনা আপনি ক্রয় করছেন, এই 2 লক্ষ টাকা আপনি কিভাবে আয় করছেন সেটা আমাদেরকে ব্যাখ্যা দেন। তাহলে আয়কর কর্তৃপক্ষ প্রশ্ন করছে কোথায়? বলছে
আপনি যে 2 লক্ষ টাকার গহনা ক্রয় করছেন, ওই 2 লক্ষ টাকা কোথা থেকে আয় করছেন তার ব্যাখ্যা আমাদের দেন। খরচ করতে হলে তো অবশ্যই আমাদের ইনকাম করতে হবে, তাহলে এই যে ইনকামটা আপনি করছেন তার ব্যাখ্যাটা আমাদেরকে দেন। এমন সময় রহিম সাহেব বলল যে এই আয়টা যে আমি কিভাবে করছি এর ব্যাখ্যা আমার কাছে নেই। তাহলে আমি প্রথমেই বলে দিলাম যে আয়ের ব্যাখ্যা নেই ওই আয়ের নামটা কি হবে? অব্যাখ্যায়িত আয়। তখন আয়কর কর্তৃপক্ষ ওই আয় 2 লাখ টাকার পাশে কি লিখবে? যে অব্যাখ্যায়িত আয় 2 লক্ষ টাকা। কতটা কি ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে অব্যাখ্যায়িত আয় নিয়ে? তাপস কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন না থাকে আমরা নেক্সট আইটেমে চলে যাব। তাহলে যদি কখনো অব্যাখ্যায়িত আয় আসে তাহলে সেটা কি আমরা পারবো? এরপরে দেখো, হ্যাঁ ভাই পারবো। ধন্যবাদ। 18 নম্বরটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। অভিনয় বা সঙ্গীত থেকে সম্মানী কত দ্বারা মোটাঙ্কিত করতে হবে? 10/9 দ্বারা মোটাঙ্কিত করতে হবে। অভিনয় বা সঙ্গীত থেকে প্রাপ্ত সম্মানী। আচ্ছা, এখন এখন আমাদের যে কাজ, যে অভিনয়টা কোথায় করা হয়? অভিনয়টা করা হয় টেলিভিশনে। সঙ্গীত কোথায় পরিবেশন করা হয়? সঙ্গীত হয় রেডিও কিংবা টেলিভিশনে পরিবেশন করা হয়, এছাড়া আদার্স হতে পারে। তবে বর্তমানে যেখানে বেশি হয়ে থাকে আর কি, রেডিও কিংবা টেলিভিশনে, ওয়েবসাইটে বেশি সঙ্গীত পরিবেশন করা হয়ে থাকে। তাহলে কখনো যদি বলা হয় যে সে অভিনয় করে আয় করছে, সেটাকে আমরা 10/9 দ্বারা মোটাঙ্কিত করব। কখনো যদি বলা হয় যে একজন সঙ্গীত শিল্পীকে কিছু টাকা সম্মানী প্রদান করা হয়েছে, সেটাকে আমরা 10/9 দ্বারা মোটাঙ্কিত করব। যদি বলা হয় আসিফ আকবর তার কি পিয়া গান গেয়ে 5,000 টাকা পেলো, সম্মানী পেলো, তাহলে এটা কি করব? 10/9 দ্বারা মোটাঙ্কিত করবো, কারণ আসিফ আকবর কি একজন শিল্পী, সে গান ছাড়া তো অন্য কিছু গাইবে না। আর গানটা সে কোথায় গায়? হয় রেডিও কিংবা টেলিভিশনে গেয়েছে। এই জন্য তাকে যে টাকা দেওয়া হয়েছে সেটাকে 10/9 দ্বারা মোটাঙ্কিত করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 19 নাম্বার, সঞ্চয় পত্রের সুদ। দেখো সঞ্চয় পত্রের সুদটা রয়েছে 19 নাম্বারে। সঞ্চয় পত্রের সুদটাকে কত দ্বারা মোটাঙ্কিত করব? একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। এই যে সঞ্চয় পত্রের সুদ। দেখো, এতক্ষণ আমরা মোটাঙ্কিত করেছি অভিনয় সঙ্গীত 10/9 দ্বারা, ডাকঘর 10/9 দ্বারা, ডিরেক্টর পরিচালক 10/9 দ্বারা, ওই যে লাভ্যাংশটো, এরকম আরো অনেক কিছু আমরা মোটাঙ্কিত করে এসেছি, 10/9 দ্বারা করে এসেছি। কিন্তু সঞ্চয় পত্রের সুদ আর সঞ্চয় হিসাব সম্পূর্ণ আলাদা। কেউ যেন আবার একসাথে করে ফেলো না যে সঞ্চয় হিসাব এবং সঞ্চয় পত্র দুইটা যেন কেউ একসাথে করে ফেলবা না, কারণ সঞ্চয় পত্র হচ্ছে একটা আর সঞ্চয় হিসাব হচ্ছে আরেকটা। ঠিক আছে? সঞ্চয় পত্র হচ্ছে শেয়ার মার্কেট থেকে ক্রয় করতে হয়, আর সঞ্চয় হিসাব সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে খুলতে হয়। এই জন্য যদি সঞ্চয় পত্রের সুদ উল্লেখ থাকে তাহলে সরাসরি সেটাকে 10/9.5 দ্বারা মোটাঙ্কিত করব। অলওয়েজ অলওয়েজ কত দ্বারা মোটাঙ্কিত করব? 10/9.5 দ্বারা আমরা মোটাঙ্কিত করব। তাহলে সঞ্চয় পত্রের সুদ থাকলে 10/9.5 আর সঞ্চয় হিসাব থাকলে 10/9। এই যে দেখো এখানে রয়েছে সঞ্চয় হিসাব 10/9, আবার এখানে এসে রয়েছে সঞ্চয় পত্রের সুদ। সঞ্চয় পত্রের সুদকে কত দ্বারা মোটাঙ্কিত করব? 10/9.5 দ্বারা মোটাঙ্কিত করব। এই ছিল আমাদের কোশ্চেন। আচ্ছা, এরপরে দেখো আরো অনেক কিছু রয়েছে। অকৃষি আয়। আচ্ছা, একটু আগে সংজ্ঞার ভিতরে দেখেছি কৃষি না হলে সেটা অন্যান্য উৎস থেকে চলে আসবে। অকৃষি আয় কি কি রয়েছে? বনের কাঠ বিক্রয়, ফল বিক্রয়, মধু বিক্রয়, মোম বিক্রয়। কিসের? বনের। যদি কেউ মধু চাষ করে সেটা কি আর অকৃষি থাকলো? যদি কেউ ফল চাষ করে সেটা কি আর অকৃষি থাকলো? থাকলো না। এই জন্য যত ধরনের অকৃষি আয় আছে সব সরাসরি সেকেন্ড কলামে যাবে, মোটাঙ্কিত করার আর কোনো প্রয়োজন নাই। এরপর দেখো প্রফেসর বা কারিগরি সেবার জন্য প্রাপ্ত আয়। প্রফেসর, আমাদের কলেজে যে স্যাররা রয়েছে এদের আমরা প্রফেসর বলি। এছাড়া কারিগরি সেবা, কারিগরি কাজ, হাতে কলমে যে কাজগুলো করা হয়, কোন একজন পেইন্টিং ছবি এঁকে দিল, কেউ একজন বাসার ইলেকট্রিক কাজ করে দিল, এরকম যেসব কাজ আর কি, কারিগরি যে কাজগুলো আর কি,
কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসলো কেউ একজন, এরকম। এই কাজগুলোকে আমরা 10/9 দ্বারা মোটাঙ্কিত করে তারপরে সেকেন্ড কলামে টাকা বসাবো। অঙ্ক করার সময় আরো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো পত্রিকার আর্টিকেল, মানে পত্রিকায় যারা লেখালেখি করে আর কি, কেউ ছড়া লেখে, কেউ কবিতা লেখে, কেউ পত্রিকার শিরোনাম লেখে। অকৃষি জমি ইজারা দেওয়া হতে হয়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে শেয়ার বা সিকিউরিটি বিক্রয় থেকে অবলেখকের কমিশন, অনিবাসী স্বামী বা স্ত্রীর চ্যানেলের বহির্ভূত আয়, রয়েছে নৌকা ভাড়া দেওয়া হতে হয়, তারপরে রয়েছে আবাসিক আসবাবপত্র যন্ত্রপাতি ভাড়া দেওয়া হতে হয়। এই যে এন্ট্রিগুলো আমরা দেখলাম, পত্রিকার আর্টিকেল লেখা, অকৃষি জমি ইজারা দেওয়া, শেয়ার সিকিউরিটি বিক্রয়, অনিবাসী স্বামী, নৌকা ভাড়া, আবাসিক আসবাবপত্র যন্ত্রপাতি ভাড়া, এগুলো যদি অঙ্কের ভিতরে থাকে সরাসরি সেকেন্ড কলামে যাবে। এখন এই এন্ট্রিগুলো নিয়ে কারো প্রশ্ন আছে? পত্রিকার আর্টিকেল, অকৃষি, শেয়ার, অনিবাসী স্বামী, নৌকা ভাড়া, আবাসিক আসবাবপত্র, এগুলো নিয়ে কারো প্রশ্ন আছে? এগুলো দেখলেই সরাসরি সেকেন্ড কলামে দিব, এদের কোনো কাজ নেই। যদি প্রশ্ন থাকে তো বলতে হবে যে আমার এখানে প্রশ্ন আছে কি ওখানে প্রশ্ন আছে। আচ্ছা, ধরে নিলাম কারো প্রশ্ন নেই। নীরবতাই সম্মতির লক্ষণ। ভাই 25 নম্বর এন্ট্রি ভাই, এটা বুঝলাম না। 25 নম্বর দেখো, অনিবাসী স্বামী বা স্ত্রীর ব্যাংকিং চ্যানেলের বহির্ভূত আয়। অনিবাসী মানে যে স্বামী নিবাস নেই, তার নিবাস নেই মানে কোথায়? বিদেশে। দেশে তো তার থাকতে পারতেছে না, রয়েছে কোথায়? বিদেশে। বিদেশে থেকে সে টাকা পাঠাচ্ছে কোথায়? তার স্ত্রীর ব্যাংকে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। স্বামী বিদেশে থাকে, টাকা পাঠাচ্ছে স্ত্রীর ব্যাংক হিসাবে, তাহলে ওখান থেকে কিছু আয় হচ্ছে, যেহেতু ব্যাংকে টাকা জমা দিচ্ছে। বৈদেশিক অর্থ ব্যাংকে আসলে কিছু টাকা ইনকাম হয়। এই ধরনের আয়কেই বলা হয় ব্যাংক চ্যানেল, ব্যাংকিং চ্যানেলের বহির্ভূত আয়। ক্লিয়ার তাপস? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, এরপরে দেখো নৌকা ভাড়া। আমার একটা নৌকা রয়েছে, আমি ভাড়া দিলাম, প্রতিদিন কিছু টাকা আয় হচ্ছে, সেকেন্ড কলামে যাবে। এরপরে দেখো 28 নম্বর, 27 তো বলেছি আবাসিক, সরাসরি সেকেন্ড কলাম। 28 যেটা মুখস্থ রাখতে হবে, বিবাহ বার্ষিকী বা জন্মদিনের উপহার। আচ্ছা, এই এন্ট্রিটা মুখস্থ রাখতে হবে, প্রত্যেকের জীবনে এই দুইটা দিন আসেই। তো দেখো বিবাহ বার্ষিকী, কারো একজন বিবাহ বার্ষিকী হলো, সে কিছু টাকা উপহার পেলো, কিছু জিনিস পেলো, কিছু গিফট পেলো, জন্মদিনে কিছু গিফট পেলো। এইগুলো কি কেউ আশা করে যে আমার আজকে জন্মদিন, আজকে আমার 10,000 টাকা আর উঠবে, আজকে বিবাহ বার্ষিকী, আজকে 50,000 টাকা গিফট পাবো? এরকম কেউ আশা করে? কেউ আশা করে না। তাহলে কেউ যদি এইসব বিষয়ে আশা না করে, তাহলে এগুলো সবসময় হিসাবের বাইরে রাখে, ওই আয়কর কর্তৃপক্ষ এগুলো হিসাবের বাইরে রাখে। ওরা বলে যে আপনি বিবাহ বার্ষিকীতে যে টাকা পেয়েছেন ও টাকা আকস্মিক ঘটনা, ওটা হিসাবে আনার দরকার নেই। এই জন্য যদি কখনো অঙ্কের ভিতরে বিবাহ বার্ষিকী বা জন্মদিনের উপহার টুপহার এসব কিছু থাকে, তাহলে ওটাকে বাদ অকার্যধার্য সম্পূর্ণ করে দিতে হবে। ওটাকে কি করতে হবে? সম্পূর্ণ অকার্যধার্য করতে হবে। ক্লিয়ার? বিবাহ বার্ষিকী কিংবা জন্মদিনে যদি কোনো উপহার প্রাপ্ত হয়, তাহলে সেটাকে সম্পূর্ণ কি করতে হবে? অকার্যধার্য করতে হবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 29 নাম্বার। 29 নম্বরে কি রয়েছে? রাস্তাঘাট। ভাইয়া, বলো। হ্যাঁ, এইখানে অকার্যধার্য সম্পূর্ণ, এইখানে কি টাকাটা দেওয়া থাকবে হ্যাঁ, একটা অঙ্কের টাকা ভিতরে? দেওয়া, হ্যাঁ একটা টাকা দেওয়া থাকবে। মনে করো বার্ষিকীর উপহার পেয়েছে 20,000, আমরা কি করব? অকার্যধার্য সম্পূর্ণ 20,000, ও মানে পুরোটা ধরেই বাদ। পুরোটা ধরে এবার। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে। 29 নাম্বার, রাস্তাঘাট। ভাই যে টাকাটা উপহার পাবে সেই টাকাটাই বিয়োগ করতে হবে। সেই টাকাটাই বিয়োগ করতে হবে। আচ্ছা ভাই। Okay. রাস্তাঘাট, ব্রিজ, হাট বাজার ইজারা থেকে আয়, সরাসরি সেকেন্ড কলামে চলবে। রেডিও টিভি প্রোগ্রাম, টক শো থেকে আয়। এবার চলে আসো টক শো। আমরা কম টক শো দেখলাম না জীবনে। বিটিভি, এনটিভি, এটিভি, যে টিভি হোক না কেন, প্রত্যেকদিন টক শো হতেই থাকে। তো যদি রেডিও টিভি প্রোগ্রাম বা টক শো থেকে আয় করে, রেডিওতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে যারা অনুষ্ঠানের শিল্পী, তাদের তো কিছু টাকা আয় হইতে পারে। টিভি প্রোগ্রামে অনুষ্ঠান করতে হলে কিছু টাকা আয় হয়। টক শো যারা করতে আসে, ওরা কি সিম্পলি আসে না, ওদেরকে কিছু টাকা প্রদান করতে হয়? অবশ্যই ওদেরকে কিছু টাকা প্রদান করতে হয়। যারা টক শো করে আর কি, ওদেরকে অবশ্যই কিছু টাকা প্রদান করতে হয়। তাহলে যারা রেডিওতে প্রোগ্রাম করবে, টিভিতে প্রোগ্রাম করবে, প্রোগ্রামের অনুষ্ঠান করবে আর কি,
যারা টক শো অ্যাটেন্ড করবে এদেরকে কিছু টাকা প্রদান করা হয়, এদেরকে বলা হয় সম্মানী। ওরা স্বনামধন্য ব্যক্তি, তো এই জন্য ওদের সম্মানী দেওয়া হয়। তো এই সম্মানীকে সবসময় 10/9 দ্বারা মোটাঙ্কিত করব, করে সরাসরি টাকা সেকেন্ড কলামে বসিয়ে দিব। এরপরে দেখো কনসাল্টিং থেকে আয়, এক ধরনের হিসাব এটা আর কি। লবণ চাষের আয়, লবণ মাঝে মাঝে চাষ করতে পারে নদীর ছাইতে। লবণ চাষ দেখছো তোমরা? সাতক্ষীরা এলাকায় যাদের বাসা রয়েছে দেখবা। ট্রেনিং, হ্যাঁ ভাই দেখছি। হ্যাঁ, ট্রেনিং প্রোগ্রামে বক্তৃতা দেওয়ার পারিশ্রমিক। ট্রেনিং প্রোগ্রাম, এই ট্রেনিং প্রোগ্রাম কি কি? মনে করো বিসিএস একটা সেমিনার হচ্ছে, ওখানে একটা বিসিএস ক্যাডার আসলো, সে কিছু স্পিচ দিয়ে গেল, বক্তৃতা দিয়ে গেল, তাহলে ওইটা একটা কি ট্রেনিং প্রোগ্রামে এসে বক্তৃতা দিয়ে গেল। তারপর টিচার্স ট্রেনিং, টিচার্স ট্রেনিং যেখানে রয়েছে ওই যে টিটিসি, এরকম এখানে যারা বক্তৃতা দেয় তাদের কিছু পারিশ্রমিক দেওয়া হয় আর কি, সেটা সরাসরি সেকেন্ড কলামে যাবে। গৃহ শিক্ষক যারা প্রাইভেট টিউশনি করায় আর কি, এটা তো সবাই জানে, এই গৃহ শিক্ষকদের যে টাকাটা দেওয়া হয় ওটা সরাসরি সেকেন্ড কলাম। অন্যান্য আয়, অন্যান্য আয় কি হচ্ছে? যেমন প্যাটেন্ট, একটু আগেই বলেছি, লাইসেন্স ইত্যাদি থেকে আয়, এটা সরাসরি সেকেন্ড কলামে যাবে। আচ্ছা, গৃহ শিক্ষককে আমি টাকা দিচ্ছি, এটা নিয়ে একটু কারো প্রশ্ন থাকার কথা ছিল, কেউ করলো না, আমি নিজেই অ্যান্সার দিই। যে গৃহ শিক্ষককে আমি টাকা দিচ্ছি, তাহলে এটা তোমার ব্যয় হচ্ছে, তাহলে কিভাবে হলো? আয় কিভাবে হয় সেটা একটু বলে দিই। কোনো কিছু ব্যয় করার আগে সেটা আয় করতে হয়। ভাই এই যে গৃহ শিক্ষক হিসাবে প্রাপ্ত আয়, আমরা তো আর গৃহ শিক্ষক যে প্রাইভেট করাবে তার হিসাব তো আর করবো না, হিসাব করবো কোনো বড় লোক ব্যক্তি, ব্যবসায়ী তার। এখন এই গৃহ শিক্ষক কিভাবে আয় করলো? তার প্রশ্ন হচ্ছে যে, যে রহিম সাহেবের উদাহরণ আমি দিচ্ছিলাম, ওই রহিম সাহেবের 2টা সন্তান আছে, তাদের একটা টিচার রাখা আছে, প্রতি মাসে তাকে 10,000 টাকা দিতে হয়। তো আয়কর কর্তৃপক্ষ এসে প্রশ্ন করবে যে, দুটো মেয়ের জন্য যে টিচার রাখলেন, দুটো সন্তানের জন্য যে টিচার রাখলেন, ওনাকে যে 10,000 টাকা দেন, ওই টাকাটা কিভাবে আয় করেন? এইভাবে আসলে এই হিসাবগুলো হিসাবভুক্ত করতে হয়। ঠিক আছে, ওকে। এই ছিল আমাদের, দেখো 35টা আয়ের বিবরণ এখানে দিয়ে দিয়েছি আমি, 35টা আয়ের বিবরণ। এখন এই 35টা আয় সব যোগ করে যেটা হবে, এটাই হচ্ছে আমাদের মোটাই। তাহলে 35টা আয় যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মোটাই। মোটা হ্যাঁ, এখন ও কথা হচ্ছে এই বলে, যদি আমি তোমাদের মুখস্থ রাখতে বলি তাহলে বলবা ভাই আর কি ক্লাস নিল, যদি সবই আমাদের মুখস্থ করাই। কিছু কিছু এনটি আছে যেগুলো মুখস্থ করতে হবে, আর কিছু কিছু এনটি আছে যা মুখস্থ করা লাগবে না। যখন কোনো নেতা রাস্তা দিয়ে চলে, তো নেতার সাথে কিছু চেলাবেলা থাকে না আশেপাশে, তো ওই নেতাকে যখন সালাম দেয় চেলাবেলা গুলো অ্যান্সার দেয়। ঠিক সেম ভাবে এখানে কিছু এনটি মুখস্থ করবো, আর সাথে যে চেলাবেলা গুলো থাকবে ওকে সরাসরি সেকেন্ড কলামে বসাই দিব, ওদের জন্য আর এক্সট্রা সালাম দেওয়ার দরকার নেই। এখন কি কি এনটি আমার মুখস্থ রাখতে হবে, সেই এনটি গুলো একটু নোট করে নিবা। কি কি এনটি আমাদের মুখস্থ রাখতে হবে, সবাই খাতা কলমে এনটি গুলোর নাম লিখে নাও। আমি শুধু দাগ নম্বর বলে যাব, ওই দাগ নম্বর গুলো লিখে রাখবা, পরবর্তীতে যখন পড়বা তখন ওই দাগ নম্বর গুলোই মুখস্থ করবা। এই 35টা এনটি আর কষ্ট করে মুখস্থ করা দরকার নেই তোমাদের। এই যে 35টা এনটি কষ্ট করে তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যে কয়টা এন্ট্রির নাম সিরিয়াল নাম্বার আমি বলে দিচ্ছি, উল্লেখ করে দিচ্ছি, ওই কয়টা সিরিয়াল নাম্বার তোমরা মনে রাখবা। তাহলে যে কয়টা এন্ট্রি আমরা সবসময় মুখস্থ রাখবো, 1 নম্বর সবসময় মুখস্থ রাখতে হবে। 1-এর ক, খ, গ, ঘ এগুলো সব মুখস্থ রাখতে হবে। 1-এর ক, খ, গ। পাবলিক কোম্পানির লাভ্যাংশ 10/9 দ্বারা মোটাঙ্কিত করে 25,000 টাকা বাদ দিতে হবে, এটা সবসময় মাথার ভিতরে থাকবে যে পাবলিক কোম্পানির লাভ্যাংশ থাকলেই সেটাকে 10/9 দ্বারা মোটাঙ্কিত করব, মোটাঙ্কিত করে কত টাকা বাদ দিব? 25,000 টাকা বাদ দিব। এরপরে দেখো মিউচুয়াল ফান্ড প্রাইভেট, 2 নম্বর এন্ট্রি মুখস্থ রাখবো। 2 নম্বর ওকে, 2 নম্বর এন্ট্রি আমরা মুখস্থ রাখবো স্থায়ী আমানতের সুদ। কিভাবে মুখস্থ রাখবো? স্থায়ী আমানতের সুদ টিআইএন থাকলে 10/9, টিআইএন না থাকলে 10/8.5, জাস্ট এটুকুই মনে রাখবো। এরপরে দেখো ব্যাংক 3 নাম্বার,
তাহলে 1 2 3 সবসময় মুখস্থ রাখবো। 1 2 3 1 2 3 4 7 1 2 3 4 7 দাগ নম্বর গুলো লিখে রাখো। 1 2 3 4 ও 7 এই এন্ট্রি গুলো আমরা সবসময় মুখস্থ রাখবো। 8 1 2 1 2 3 4 7 8 এই এন্ট্রি গুলো আমরা সবসময় কি করব মুখস্থ রাখবো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 1 2 3 4 7 8 11 11 18 19 21 18 19 21 28 এই যে বিবাহ বার্ষিকী 18 19 21 28 30 এই যে এন্ট্রিগুলোর নাম আমি বললাম এই এন্ট্রিগুলো অবশ্যই কি করতে হবে মুখস্থ রাখতে হবে। তাহলে আবারও দাগ নম্বরগুলো বলে দিই। 1 2 3 4 7 8 11 18 19 21 28 30 এই এন্ট্রিগুলা সবসময় মুখস্থ রাখতে হবে। ছোট্ট করে পাশে লিখে রাখো এই এন্ট্রিগুলা বাদে আর যত এন্ট্রি অন্যান্য উৎস খাতে থাকবে সবগুলো সরাসরি সেকেন্ড কলামে বসাতে হবে। সুন্দর করে লিখে রাখবা এই এন্ট্রিগুলো বাদে আর যতগুলা এন্ট্রি থাকবে সবগুলাই সরাসরি সেকেন্ড কলামে বসাতে হবে। এই এন্ট্রিগুলা বাদে আর যতগুলা এন্ট্রি থাকবে সবগুলাই সরাসরি সেকেন্ড কলামে বসাতে হবে। আর এই এন্ট্রিগুলা থাকলে মুখস্থ রুলস প্রয়োগ করব। যেমন রেডিও টিভি থেকে যে আয়টা করব ওই আয়টাকে আমরা কি করব 10/9 দ্বারা মোটাঙ্কিত করে সরাসরি সেকেন্ড কলামে দিয়ে দিব। ওকে, তাহলে এই ছিল আমাদের আয়। এই আয়গুলো সব যোগ করে যেটা হবে সেটা হচ্ছে মোট আয়। আর একটু বাকি আছে আজকের ক্লাসে, সেটুকু এখন জানাবো, জানানোর পরে ক্লাসটা শেষ করব। তো দেখো আমরা আয় করি, আয় করলে কি ব্যয় আসবে না? আয় করতে গেলেই ব্যয় হবে। 5 টাকা আয় করলে 3 টাকা ব্যয় হবে, এটাই স্বাভাবিক। তাহলে এতগুলো আয় আমরা করলাম, আমাদের তো কিছু ব্যয় এখানে হিসাব করার দরকার আছে না? আয়কর কর্তৃপক্ষ কি শুধু এসে আয়ের হিসাব নিবে, ব্যয়ের হিসাব নিবে না? অবশ্যই আয়কর কর্তৃপক্ষ যখন আমার বাসায় আসবে তখন আমার আয়ের পাশাপাশি যতগুলো ব্যয় আমি করছি ওই ব্যয়ের হিসাবগুলোও তারা চাইবে। তাহলে ব্যয়ের যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলো কি কি দেখো। বাদ অনুমোদনযোগ্য খরচ, এর আগে যেগুলো সব আয় ছিল, আয় থেকে এখন আমরা কি বাদ দিব? খরচগুলা বাদ দিব। তাহলে আয় থেকে এখন বাদ দিব কিগুলা? খরচগুলা। এখন এই খরচ কতগুলা থাকতে পারে? খরচ কি এরকম আরো আয়ের মতো এত থাকবে? না, আয়ের মতো এত খরচ থাকবে না। খরচ ফিক্স। এই যে 4টা খরচ এখানে দেখতে পাচ্ছ, ক খ গ ঘ, এই 4টা খরচ ছাড়া আর কোন প্রকারের খরচ এখানে থাকবে না। বুঝি নাই, কিছু বললা? খরচগুলো আরেকদিন শেখান, আরেকদিন হয়ে খরচগুলো গেছে। আরেকদিন শেখান, মেলাই এই যাচ্ছে। 4টা খরচ ছাড়া আর কিছুই শেখাবো না আজকে। এই 4টা খরচে যা লেখা আছে তাই। তো দেখো এই যে খরচগুলা রয়েছে এই 4টা খরচ ছাড়া আয় থেকে আর কোনো খরচই বাদ যাবে না। এই 4টা খরচ ছাড়া আয় থেকে আর কোনো খরচ বাদ যাবে না। এখন এই 4টা খরচের কি বিভিন্ন নাম রয়েছে? না, এই 4টা খরচের বিভিন্ন নাম নেই। ঠিক এখানেই যা লেখা রয়েছে এই নামেই থাকবে। যেমন আয় অর্জনে মুনাফা জাতীয় খরচ সরাসরি এই নামেই প্রশ্নে উল্লেখ থাকবে, এর আশেপাশে আর কিছু থাকবে না। তারপরে হচ্ছে আয় অর্জনে ব্যাংক চার্জ এই নামেই থাকবে, যে ব্যাংক চার্জ এত টাকা, ব্যাংক চার্জ অত টাকা। আয় অর্জন বাবদ অন্যান্য ব্যয় যেমন লাভ্যাংশ থাকতে পারে, কমিশন থাকতে পারে, লাইসেন্স নবায়ন খরচ থাকতে পারে, এগুলো সব খরচ, এগুলো থাকবে।
আর ঘ নম্বরে দেখো রয়েছে কোম্পানি শেয়ার ক্রয়ের উদ্দেশ্য গৃহীত ঋণ নিষিদ্ধ, সরাসরি এই নামেই থাকবে যে শেয়ার ক্রয়ের জন্য এত টাকা ঋণ করেছিল, তার সুদ এত টাকা। তাহলে আয়গুলো থেকে এই খরচগুলা বাদ দিলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অন্যান্য উৎস খাতে আয়, এটাই হচ্ছে আমাদের অন্যান্য উৎস খাতে আয়। ঠিক আছে, তাহলে আয়গুলো থেকে এই ব্যয়গুলো বাদ দিলে যেটাই হবে সেটাই হচ্ছে আমাদের অন্যান্য উৎস খাতে আয়। ঠিক আছে, এই ছিল আমাদের কাজ। ক্লিয়ার? তাহলে আমি আবার একটু বলে দিই যে প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে এই যে অন্যান্য উৎস খাতের অঙ্কগুলো করতে হলে অবশ্যই আমাদের মুখস্থ বিদ্যা কাজে লাগাতে হবে। আমি এখানে যে এন্ট্রিগুলো মার্কিং করে দিয়েছি 1 2 3 4 7 8, এই এন্ট্রিগুলো যে মার্কিং করে দিয়েছি এইভাবে 7 8 9 11 12 এরকম যে এন্ট্রিগুলো আমি লিখে দিয়েছি একটু আগে, ওই এন্ট্রিগুলো সবার টানা মুখস্থ থাকতে হবে। যদি ওই এন্ট্রিগুলো ভাই ওইগুলো আবার বলেন তো ভাই। আচ্ছা, ওইগুলো আবারও তো বলি। ভাই ওইগুলো আমার একটু বলবেন? হ্যাঁ, বলছি। দেখো, যে এন্ট্রিগুলা সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে, যে এন্ট্রিগুলা সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে 1 2 3 4 7 8 1 2 3 4 7 8 11 18 19 21 28 ও 21 28 ও 30, এই এন্ট্রিগুলা সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। ঠিক এভাবেই লিখবা, এই এন্ট্রিগুলা সম্পূর্ণই মুখস্থ রাখতে হবে। এছাড়া অঙ্কে যদি আর কোনো এন্ট্রি থাকে তাহলে সরাসরি সেকেন্ড কলামে বসাতে হবে। এই এন্ট্রিগুলা সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে, এগুলো ছাড়া আর যদি কোনো এন্ট্রি থাকে তাহলে সরাসরি সেকেন্ড কলামে বসাতে হবে। এই আয়গুলো থেকে মোট 4টা খরচ বাদ যাবে, বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে অন্যান্য উৎস খাতে মোট আয়। এখন কারো কি কোনো প্রশ্ন আছে? না ভাই। না ভাই কোশ্চেন নেই আচ্ছা, তাহলে যদি কারো কোনো ভাই। আমাদের প্রশ্ন, সিটি এগুলো আছে তো নাকি? হ্যাঁ শীটে পাবা, তবে অনেক কিছু টুকটাক কারেকশন থাকতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে এটা ছবি উঠাই নিতে পারো, আমি খন্ড খন্ড দিয়ে দিচ্ছি, এই ছবিগুলো উঠাই নিতে পারো। হ্যাঁ, এটা আছে আচ্ছা ভাই, শীটে ঠিক 21 আছে। নম্বর 21 নম্বর পেজে আছে। আচ্ছা, 21 নম্বর পেজে আছে, কিন্তু ওখানে একটু কারেকশনের প্রয়োজন থাকতে পারে, বলে দিচ্ছি ভাই তাহলে ওই সেটা। 4 নাম্বার এন্ট্রিটা মানে ওইখানে একটু কম আছে এই অনলাইন ক্লাসে। হ্যাঁ, এই 4 নম্বর এন্ট্রিটা এখানে যা আছে এটাই কারেক্ট, ওখানে একটু বেশি বেশি করা আছে, ওটা কেটে দিতে হবে। তারপরে আচ্ছা। 7 নম্বর এন্ট্রিটা এখানে দেখো যা রয়েছে এটাই কারেক্ট, ওই শীটে যেটা রয়েছে ওখানে একটু বেশি বেশি দেওয়া রয়েছে। ঠিক আছে, ওটাও আমি করা, কিন্তু ওখানে একটু ওল্ড ডেট ছিল তো এই জন্য। ক্লিয়ার? তারপরে এই এই আর কি, এই ছাড়া আর কিছু না। তো সূত্র আজকে আমরা জানলাম, আমি জি ভাই। নেক্সট ক্লাসে সবাই অ্যাটেন্ড থেকেও অঙ্ক করাবো। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই সূত্রগুলো নিয়ে তাহলে অবশ্যই কোশ্চেন করতে পারো। আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে না ভাই তাহলে আপাতত নেই। আচ্ছা, তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমরা বিদায় জানাবো সবাইকে। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, ঠিক আছে? বিদায়। ওকে।